Hello everyone, a very good morning to all of you. Welcome to my platform. Today is 6th July 2025 and on this day there are very important developments এবং ওয়ার্ল্ড রিলেটেড ভীষণ ইম্পর্টেন্ট কিছু ইভেন্টস হয়েছে যেগুলো আজকে নিউজ পেপারে পাবলিশ হয়েছে। তার ডিটেলস ডিসকাশন অ্যানালিসিস উইথ দ্য লিঙ্ক উইথ দ্য স্ট্যাটিক পোর্শন সেটাকে আমরা কভার করব। খুব ইম্প্যাক্টফুলভাবে এটাকে আমরা হলিস্টিক্যালি কারেন্ট অ্যাফেয়ার্সকে কভার করতে চাই, যাতে একটা কারেন্ট অ্যাফেয়ার্স ওয়ান লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে নয়, বাট একটা ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড থেকে তোমরা কিছু না কিছু নতুন জায়গা শিখতে পারো, নতুন কিছু জায়গা থেকে জানতে পারো এবং পরীক্ষার পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স ঘাঁটলে তোমরা বুঝতে পারবে যে ফর এক্সাম্পল দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট পিকচার কি, এটা পুরীর জগন্নাথ মন্দির। এই পুরীর জগন্নাথ মন্দির ইজ ইট অল যে এইটুখানি আমি পড়লাম জাস্ট থ্রু করে গেলাম, বাট তুমি যদি এটার সাথে পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স ফর এক্সাম্পল WBCS এর পাস্ট ইয়ার কোয়েশ্চেন্স দেখো, তাহলে দেখবে যে এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে কোয়েশ্চেন এসেছিল পুরীর জগন্নাথ টেম্পল কোন রাজার আমলে বা কোন ডাইনাস্টির আমলে তৈরি হয়। দিস কাইন্ড অফ লিঙ্কেজ ইউ নিড টু কভার অ্যান্ড সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পড়লে তোমাদের দেখবে শুধুমাত্র কারেন্ট অ্যাফেয়ার্স না, এই 30 মিনিটসের সিরিজ যদি তোমরা রেগুলারলি দেখো, আই ক্যান অ্যাসিওর ইউ মোস্ট অফ দ্য আনকমন কোয়েশ্চেন্স যেখানগুলো থেকে পরীক্ষায় করা হয়, বি ইট WBCS, বি ইট রেল, SSC বা এনি আদার লেভেল অফ স্টেট এক্সামিনেশন, দেখবে তোমরা কিন্তু হলিস্টিক্যালি প্রত্যেকটা জায়গাকে কভার করতে পারছো এবং একটা গ্রেটার কনফিডেন্স নিয়ে তোমরা ওই পরীক্ষার পেপারগুলোকে অ্যাপ্রোচ করতে পারছো। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের ক্লাসের ডিসকাশন। দিস ইজ দ্য ফ্রন্ট পেজ অফ দ্য নিউজ, যেখান থেকে দাঁড়িয়ে আমরা দেখবো হাই অ্যালার্ট কেরালাতে কিন্তু ঘোষণা করা হয়েছে। কেন? নিপা ভাইরাস আউটব্রেক এবং প্রায় 425 পিপলকে রাখা হয়েছে আন্ডার অবজারভেশন। আমরা যদি নেক্সট পেজ দেখে নিই, নেক্সট পেজেও কিন্তু দেখবো দেয়ার ইজ সিমিলার কাইন্ড অফ নিউজ, দ্যাট ইজ কেরালা টু লঞ্চ সেরোলজিক্যাল সার্ভে অ্যামিড দ্য নিপা আউটব্রেক। কীভাবে এই নিপা আউটব্রেক হচ্ছে, হাউ টু মিটিগেট দিস কাইন্ড অফ নিপা আউটব্রেক। এবং আমরা যদি এই পিকচারটা দেখি, দিস ইজ এ ওয়ান্ডারফুল পিকচার, যেখানে দেখা যাচ্ছে যে হিউম্যান এবং অ্যানিম্যাল যে কনফ্লিক্ট বা অ্যানিম্যাল টু হিউম্যান যে ট্রান্সমিশন অফ দ্য নিপা ভাইরাস এবং নিপা ভাইরাসের যে ন্যাচারাল হোস্ট বা কেরিয়ার ফ্রুট ব্যাট, তাদের কিন্তু সিস্টেমেটিক ক্যাপচারিং, তাদের সেরোলজিক্যাল সার্ভেগুলো করা হবে, যাতে কিন্তু নিপা আউটব্রেক ব্যাটস থেকে যেগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু প্রিভেন্ট করা যায়। নাও আমরা যদি দেখে নিই হোয়াট ইজ দ্য নিপা পার্টিকুলারলি কিন্তু একটা জুনোটিক ডিজিজ এবং নিপা আউটব্রেক কিন্তু হয় বিকজ অফ দ্য আউটব্রেক অফ দ্য নিপা ভাইরাস। ইট ইজ এ RNA টাইপ অফ ভাইরাস, অলরেডি ডিসকাসড প্রিভিয়াসলি ইন ইয়েস্টারডেজ ক্লাস। এবং এটা আমরা যদি দেখি, এটা একটা জুনোটিক ডিজিজ। কেন জুনোটিক মানে কি? জু মিনস হচ্ছে অ্যানিম্যাল, তার মানে অ্যানিম্যালের মাধ্যমে এটা কিন্তু হিউম্যান বডিতে আসে এই ভাইরাসটা এবং ট্রান্সমিশন হয়, এবং দ্যাট ইজ ওয়াই আমাদের হিউম্যান বডি ইনফেক্টেড হয়ে যায় উইথ দ্য নিপা ভাইরাস। তার মানে কোনো একটা অ্যানিম্যালের বডিতে ফার্স্ট অফ অল ভাইরাসটা কিন্তু ম্যানিফেস্টেশন করে। এবার এই অ্যানিম্যাল থেকে ভাইরাস কিন্তু আমাদের হিউম্যান বডিতে আসে। তাহলে কোন কোন ধরনের অ্যানিম্যাল কিন্তু ন্যাচারাল হোস্ট দেখা হয় বা হোস্ট করা হয় এই নিপা ভাইরাসের? ফার্স্ট অফ অল ফ্রুট ব্যাট, কমনলি যাদেরকে বলা হয় ফ্লাইং ফক্স। সো দিস ইজ দ্য পিকচার অফ দ্য ফ্রুট ব্যাট, যারা কিন্তু এই নিপা ভাইরাসের অ্যাক্টিভ কেরিয়ার হিসেবে ধরা হয়। কি কি মোডে এই অ্যানিম্যাল থেকে হিউম্যান বডিতে এই ভাইরাস চলে আসতে পারে? প্রথমত ডিরেক্ট কন্ট্যাক্ট, আমরা যদি ইনফেক্টেড কোনো অ্যানিম্যাল ফর এক্সাম্পল পিগ বা ব্যাটের ডিরেক্ট সংস্পর্শে আসি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ইনফেকশন কিন্তু ছড়িয়ে যেতে পারে। কন্টামিনেটেড ফুড, ধরো ফর এক্সাম্পল এই অ্যানিম্যাল, ফর এক্সাম্পল এই ফ্রুট ব্যাট কোনো একটা ফল খেতে গেল, ঠিক? তার মানে সেই কোনো একটা গাছে মধ্যে কোনো একটা ফল খেলো, এবার এই খাওয়ার সময় সে হয়তো তার বডির কোনো পার্টস ফর এক্সাম্পল নেল বা টিথ দিয়ে এই ফ্রুটটাকে কাট করেছে। তার মানে সেই কাটিং দিয়ে অ্যাক্টিভলি এই ফ্রুটটার মধ্যে কিন্তু ভাইরাসটা ইনফেক্টেড হয়ে আছে। এবার কোনো সময় যদি কোনো এই হিউম্যান বিংস এই ফ্রুটটাকে খায় বা এই ফলটাকে খায়, তখন কিন্তু এই যে ফলের মধ্যে থাকা ভাইরাস আমাদের মানব শরীরে চলে আসবে। দেয়ারফোর কন্টামিনেটেড ফুড ক্যান বি ওয়ান অফ দ্য চ্যানেল যার মাধ্যমে ট্রান্সমিশন হয়, এবং ক্লোজ কন্ট্যাক্ট উইথ দ্য ইনফেক্টেড পারসন। ফর এক্সাম্পল এই কন্টামিনেটেড ফুডটা খেলেন ব্যক্তি, এই ব্যক্তি তার বাড়িতে গেলেন এবং সেই বাড়িতে কিন্তু ডিরেক্ট তিনি কিন্তু খুব ক্লোজ কন্ট্যাক্টে আছেন পার্সন বা পার্সনের সাথে, তাহলে কিন্তু ব্যক্তির শরীরে যে ভাইরাসটা চলে এসছে নিপা ভাইরাস, সেটা কিন্তু এবং দুজনের মধ্যে কিন্তু ট্রান্সমিট করে যাবে। সো দিস ইজ দ্য 3 মোড যার মাধ্যমে ট্রান্সমিশন হতে পারে। এই নিপা ভাইরাস অ্যাফেক্টেডের কী কী সিমটমস আসতে পারে? প্রথমত এখানে ইলনেস আসবে শরীরে,
এনসেফেলাইটিস অর্থাৎ সোয়েলিং অফ দ্য ব্রেন ফুলে যাবে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডিজিনেস, ভমিটিং, দিস কাইন্ড অফ সিমটম দেখা যাবে। প্রথম দিনেই কি বোঝা যাবে না, 4 থেকে 14 ডেজ, 4 থেকে 14 দিনের একটা পিরিয়ডের মধ্যে এই ভাইরাস কিন্তু আমাদের হিউম্যান বডিতে ম্যানিফেস্ট করবে এবং ইনকিউবেশন পিরিয়ড যাকে বলে ইন দ্য মেডিকেল টার্মিনোলজি, সেই জায়গায় দাঁড়িয়ে ইনকিউবেশন পিরিয়ড ইজ 4 to 14 ডেজ থ্রু হুইচ দ্য ভাইরাস অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট, প্রোপাগেটস ইনসাইড দ্য বডি সেল এবং তারপর কিন্তু সে আস্তে আস্তে বিভিন্ন বডি পার্টসকে ড্যামেজ করতে শুরু করবে এবং মেন যে পোর্শনটা ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য নিপা ভাইরাস, দ্যাট ইজ দ্য ব্রেন, অ্যান্ড দ্য সোয়েলিং অফ ব্রেন হ্যাপেন্স উইথ দ্য ডিজিজ অফ এনসেফেলাইটিস। অ্যাকিউট এনসেফেলাইটিস হয় এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি ইফ দ্য হিউম্যান বডি ইজ ইনফেক্টেড উইথ দ্য নিপা ভাইরাস, দ্য মর্টালিটি রেট ইজ প্রায় 40 থেকে 75%। একবার হলে মৃত্যু হওয়ার চান্স কিন্তু আপ টু 75% থাকে, কারণ এখানে কোনো প্রপার ভ্যাকসিন রিলেটেড নেই বা ভ্যাকসিনের আবিষ্কার হয়নি এবং নিপা ভাইরাস স্পেসিফিক কোনো ট্রিটমেন্ট এখনও পর্যন্ত সায়েন্টিফিক ডেভেলপমেন্ট আমাদের হয়নি। তাহলে আমরা যদি দেখে নিই, এই দিস ইজ দ্য নিপা ভাইরাস হোস্ট ফ্রুট ব্যাট এবং কেরালায় কিন্তু দিস ইজ নট দ্য ফার্স্ট টাইম। আমরা দেখবো অলরেডি 2018, 2021, 2023-তে ডিফারেন্ট পার্টস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড কেরালা স্টেটে, স্পেশালি কোজিকোড যদি ডিস্ট্রিক্ট দেখি, এখানে কিন্তু হিউজ আউটব্রেক হয়েছে। এর্নাকুলাম ডিস্ট্রিক্টে আমরা যদি দেখি 2019-এ নিপা ভাইরাসের আউটব্রেক হয়েছে। দিস ইজ দ্য থিং। তোমাদের কাছে আরও একটা জিনিস আমাদের বলা, দ্যাট ইজ দ্য আরএনএ ভাইরাস। আমরা দেখলাম নিপা ইজ এ পার্টিকুলার টাইপ অফ আরএনএ ভাইরাস। আরএনএ মিনস রাইবোনিউক্লিক অ্যাসিড। আমরা আগের দিনও দেখেছিলাম এবং তোমরা পার্টিকুলারলি 2 থেকে 3 জন খুব ভালো অ্যান্সার দিয়েছো এবং মানে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি তোমাদের কমেন্টকে কিন্তু পিনও করেছি এবং লাইক করেছি। নাও আরএনএ ভাইরাস কিন্তু মেনলি কি হয়, এদের কিন্তু হাই মিউটেশন রেট থাকে। পার্টিকুলারলি ডিএনএ কিন্তু ডবল স্ট্যান্ডার্ড জেনেটিক একটা পার্টিকেলস হয়, বাট আরএনএ কিন্তু সিঙ্গল স্ট্যান্ডার্ড হয়। দেয়ারফোর এর যে রেপ্লিকেশন ইজ মাচ মোর ফাস্টার দ্যান দ্য রেপ্লিকেশন অফ এনি ডিএনএ কাইন্ড অফ ভাইরাস। দেয়ারফোর আরএনএ ভাইরাস দ্বারা যদি কোনোভাবে শরীর ইনফেক্টেড হয়, সেইখানে দাঁড়িয়ে এর ম্যানিফেস্টেশন হিউজ হয়, র্যাপিড হয়, কারণ এই আরএনএ ভাইরাস খুব ফাস্টার রেটে মিউটেশন করতে পারে। এর হাই জেনেটিক ডাইভার্সিটি থাকে এবং রেপ্লিকা প্রসেস যেটা হয় আরএনএ ভাইরাসে, সেটা কিন্তু ভেরি ফাস্টার রেটে হয়। অ্যাপার্ট ফ্রম আমরা যদি দেখি এই অ্যাপার্ট ফ্রম যদি আমরা দেখি নিপা ভাইরাস, সাম আদার ভাইরাস যেগুলো কিন্তু আরএনএ ভাইরাস, তাদের এক্সাম্পল পরীক্ষায় বারবার করা হয়। ফর এক্সাম্পল তোমাদের যদি জানা হয় কোভিড-19 SARS-CoV-2 ইজ দ্য ভাইরাস, সেটা কি ধরনের ভাইরাস ছিল, এইভাবে ওই সময় অনেক কোয়েশ্চেনও কিন্তু ফার্স্ট ইয়ারে তোমরা দেখে থাকবে। দিস ইজ আরএনএ ভাইরাস। এইচআইভি হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, ইট ইজ এ আরএনএ ভাইরাস। মিজেলস এবং ইবোলা ভাইরাস আমরা যদি দেখি, দিস আর দ্য আরএনএ ভাইরাস। তাহলে এভাবে আমরা ফার্স্ট যে নিউজ আর্টিকেল এটাকে কভার করলাম। নেক্সট আমরা যদি দেখি, দিস ইজ দ্য বিউটিফুল পিকচার। আমরা যদি দেখি রিটার্ন জার্নি, অর্থাৎ রথযাত্রার এক সপ্তাহ হয়ে গেছে এবং যেটাকে বলা হয় উল্টো রথ, সেটাও কিন্তু কমপ্লিট হয়েছে। অ্যান্ড দিস ইজ দ্য পিকচার ফ্রম দ্য পুরী জগন্নাথ টেম্পল। আমরা যদি দেখি জগন্নাথ, বলরাম, সুভদ্রা এই 3টে ডিটিকে পার্টিকুলারলি আবার যে পুরী শ্রী জগন্নাথ টেম্পলে সেখানে ব্যাক করানো হচ্ছে এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের কিন্তু যেটা পড়তে হবে অ্যাবাউট দ্য জগন্নাথ টেম্পল। আমরা যদি দেখি, it is the Hindu temple located in the Puri, Odisha. জগন্নাথ, লর্ড জগন্নাথকে ডিভোট করা হয় এই মন্দির এবং সেটা কিন্তু জগন্নাথ থেকে কিন্তু কোয়েশ্চেন করা হতে পারে, এটা পার্টিকুলারলি কোন ঠাকুরের একটা ফর্ম বা কোন ডিটির একটা ফর্ম। দিস ইজ দ্য ফর্ম অফ বিষ্ণু, এটা মনে রাখবে, এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে। বিষ্ণুর এটা ফর্ম হচ্ছে লর্ড জগন্নাথ। নাও 12th সেঞ্চুরিতে আমাদের যদি ইস্টার্ন গঙ্গা ডাইনাস্টি যদি আমরা দেখি এনশিয়েন্ট ইন্ডিয়া, তার একজন পার্টিকুলার রাজা অনন্ত বর্মন চেদি গঙ্গা দেবা, তিনি কিন্তু এই জগন্নাথ টেম্পলকে ফর্ম করেছিলেন বা স্ট্যাবলিশ করেছিলেন। বাট অলদো হি লেড দ্য ফাউন্ডেশন স্টোন, বাট তার টেনিওরে কিন্তু জগন্নাথ টেম্পল কমপ্লিট হয়নি এবং সেই কমপ্লিট হওয়ার পর এই জগন্নাথ টেম্পলের মধ্যে এই যে জগন্নাথের যে ডিটি স্ট্যাবলিশ করা বা ইনস্টল করা, এটা কিন্তু করেছিলেন অনঙ্গ ভীমা দেবা 3, এই নামটা মনে রাখবে। 1230 AD-তে কিন্তু টেম্পলের কমপ্লিশন হয় এবং তার মধ্যে এই 3 ঠাকুরের যে ডিটি সেটাকে কিন্তু ইনস্টল করা হয়। রথযাত্রা ইজ এ হিন্দু ফেস্টিভ্যাল, যেটা কিন্তু ইচ অ্যান্ড এভরি ইয়ার লর্ড জগন্নাথ টেম্পলে সেলিব্রেট হয়। এবং আরও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, আমাদের যদি পরীক্ষায় কোয়েশ্চেন আছে 4 ধাম কি কি আছে, 4 ধামের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট স্যাক্রেড পিলগ্রিম সাইট হচ্ছে এই উড়িষ্যায় অবস্থিত এই জগন্নাথ টেম্পল। ঠিক তোমাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো আজকের ফার্স্ট কোয়েশ্চেন, 4 ধাম কি কি আছে, নর্থ, সাউথ,
ইস্ট ওয়েস্টে আমরা 4টে ধাম পাই, অ্যান্ড ইস্টার্ন মোস্ট যে 4 ধাম সেটাই হচ্ছে আমাদের এই পুরীর জগন্নাথ টেম্পল। তাহলে বাকি 4 ধাম কি কি আছে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এবং আরও একটা কোয়েশ্চেন আসে আর্ট অ্যান্ড কালচার থেকে, এই যে পুরীর জগন্নাথ টেম্পল এটা কোন আর্কিটেকচার থেকে বিলং করে? পার্টিকুলারলি এটা কলিঙ্গ আর্কিটেকচার থেকে বিলং করে, যেটা আমরা মেনলি আইসোলেটেড ইন দ্য বেল্ট অফ উড়িষ্যা। সো দিস ইজ অল। নাও মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি দেখি, আমরা দেখব যে নেক্সট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী স্টার্টেড হিজ জার্নি টুয়ার্ডস দ্য ব্রিক্স, এবং তার সেই ব্রিক্সের জায়গায় ব্রাজিলে ব্রিক্সের যে সামিট হবে সেটা হবে। এবং তার আগে ভেরি ইম্পর্টেন্ট যার যে ভিজিট ছিল ত্রিনিদাদ এবং টোবাগো, সেইখানে দাঁড়িয়ে আমরা কিন্তু গতকাল এই ইম্পর্টেন্ট কান্ট্রির লোকেশন ত্রিনিদাদ এবং টোবাগো এই জায়গাগুলোকে দেখে নিয়েছি। নাও আমরা যেটা দেখব, আজকের নিউজ আর্টিকেলে কিন্তু এটা কভার করা হয়েছে যে ইন্ডিয়া কিন্তু সাইন করেছে ইম্পর্টেন্ট ট্রেড ডিল উইথ দ্য 2 কান্ট্রি, পার্টিকুলারলি ইন দ্য ফিল্ড অফ ফার্মা এবং ফিনান্স। এখানে আমরা যদি দেখব অলরেডি কিন্তু প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর হাত ধরে অ্যানাউন্স করা হয়েছিল যারা সিটিজেনশিপ আছে, ইন্ডিয়ান অরিজিন আছে, তাদের কিন্তু 6 জেনারেশন পর্যন্ত ওসিআই কার্ড জেনারেশন করা হবে, ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ড কিন্তু জেনারেট করে দেওয়া হবে তাদের জন্য। নাও আমরা যদি দেখি মেনলি এই যে টোবাগো এবং ত্রিনিদাদ এই কান্ট্রিটা ক্যারিবিয়ান সি এর কাছে অবস্থিত। আমরা কালকে দেখেছিলাম ভেনিজুয়েলার কাছ থেকে গালফ অফ পারিয়া আছে, এবং দিস ইজ দ্য কান্ট্রি অফ ভেনিজুয়েলা, এবং দ্যাট ইজ সেপারেটেড বাই দ্য ড্রাগনস মাউথ। ঠিক এইগুলো আমরা দেখে নিয়েছিলাম। নাও আমরা জাস্ট যদি দেখি 6 ইম্পর্টেন্ট মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ফার্মাসিউটিক্যাল সেক্টর, কুইক ডেভেলপমেন্ট প্রজেক্ট, কালচারাল এক্সচেঞ্জ, স্পোর্টস প্রমোশন, ডিপ্লোম্যাটিক ট্রেনিং এবং শেয়ারিং অফ দ্য অফিসিয়াল ডকুমেন্টস অ্যান্ড রিসার্চ। দিস আর দ্য 6 ফিল্ড। তোমাদের ইন ডিটেলস মনে রাখতে হবে না, জাস্ট ফার্মাসিউটিক্যাল সেক্টর এটা মনে রেখো, কারণ এখানে কিন্তু আন্ডারলাইন করে দেওয়া হয়েছে। নাও আরও একটা ইম্পর্টেন্ট, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু ফার্স্ট ব্যাচ অফ সাপোর্ট টু দিস আইল্যান্ড কান্ট্রিকে প্রোভাইড করা হচ্ছে। কত? $1 মিলিয়ন। $1 মিলিয়ন কোন সেক্টরকে ডেভেলপ করার জন্য দেওয়া হয়েছে? অ্যাগ্রো মেশিনারি সেক্টর, অর্থাৎ এগ্রিকালচার রিলেটেড মেশিনারিকে প্রোভাইড করা হয়েছে ফ্রম দ্য সাইড অফ ইন্ডিয়া এবং টু দ্য কান্ট্রি অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো। এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ওইখানকার যে এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, সেই জায়গায় দাঁড়িয়ে যাতে তাদের ফার্টিলাইজার মার্কেট, ন্যাচারাল ফার্মিং এবং মিলেট কাল্টিভেশনকে বুস্ট করা যায়, দ্যাট ইজ হোয়াই প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর পক্ষ থেকে অ্যাগ্রো মেশিনারির যে ডোনেশন বা অ্যান্ড গিফট $1 মিলিয়ন সেটা কিন্তু এই কান্ট্রিকে প্রোভাইড করা হয়েছে। নাও এটা আমরা দেখে নিলাম। পরের আমরা আর্টিকেলে চলে আসবো এই সেকশনে, দ্যাট ইজ দ্য ফার্স্ট আর্টিকেল, এবং সেখান থেকে দাঁড়িয়ে দিস ইজ দ্য ফার্স্ট আর্টিকেল। প্রথমত কেরালা, এটা 1 লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে তোমরা পড়বে। কেরালা থেকে লঞ্চ করা হয়েছে ফার্স্ট স্কিন ব্যাংক ইন দ্য তিরুবনন্তপুরম ডিস্ট্রিক্ট। প্রথমত দ্য ফার্স্ট স্কিন ব্যাংক ইন দ্য স্টেট, কেরালার প্রথম স্কিন ব্যাংক অ্যাজ 1 লাইনার কারেন্ট অ্যাফেয়ার্স, এটা তোমরা পড়বে। এখানে কিন্তু তৈরি করা হয়েছে গভর্নমেন্ট একটা মেডিকেল কলেজ ইন দ্য তিরুবনন্তপুরম। 6.75 crore ফেসিলিটি অ্যাপ্রুভ করা হয়েছে স্টেট অর্গান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে। কেন? ডিফারেন্ট স্কিন, হিউম্যান স্কিনকে এখানে কালেক্ট করা হবে এবং কনজার্ভ করা হবে। স্কিন কেন দরকার? ফর এক্সাম্পল দেখো এখানে লেখা হয়েছে স্কিন ডোনেশন যারা করবেন তাদের কিন্তু এটা একটা ভীষণ ভালো ডোনেশন। কেন? কি রেসপেক্টিভ? বিকজ যারা স্কিন যাদের বার্ন হয়ে যায়, ফর এক্সাম্পল যখন আগুনে পুড়ে যায় তার এন্টায়ার স্কিন কিন্তু বার্ন হয়ে যায়, সেই জায়গায় দাঁড়িয়ে যদি তাকে প্লাস্টিক সার্জারি করাতে হয়, তার যে নতুন স্কিন দরকার সেই স্কিন কিন্তু স্টোর করতে হয়, কোনো একজন ব্যক্তিকে তার স্কিন দান করতে হয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে স্কিন রিলেটেড ব্যাংক তৈরি করেছে কেরালা গভর্নমেন্ট। নাও এবার পার্টিকুলার ধরো কারোর শরীরে স্কিন রিলেটেড হিউজ ইনজুরি আছে, সেই জায়গায় অপারেশন করতে হবে, সেক্ষেত্রে সেই ধরনের পেশেন্টরা কিন্তু এই স্কিন ব্যাংক থেকে সাহায্য পাবেন। আরও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে লেখা আছে জুলাই 15, আমাদের জুলাই 15 অল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আমরা সেলিব্রেট করি ওয়ার্ল্ড প্লাস্টিক সার্জারি ডে। এই ডেতে কিন্তু এই পার্টিকুলার ব্যাংকে অফিসিয়ালি ইনাগোরেট করা হবে কেরালা তিরুবনন্তপুরম ডিস্ট্রিক্টে। নাও আমরা নেক্সট আর্টিকেলে চলে আসবো, সেটা হচ্ছে হানি বি ফ্লোরা পার্ক ইন দ্য কেরালা স্ক্রিপ্টস এ নিউ সাকসেস স্টোরি। আমরা যদি দেখি 2018 এই ধরনের একটা পার্ককে তৈরি করা হয়, এবং কেরালায় কিন্তু প্রায় মোর দ্যান 1500 ফার্মার আমরা যদি দেখি তারা কিন্তু ট্রেনিং এই সেন্টার থেকে পেয়েছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু বি
কাল্টিভেশন হানি কাল্টিভেশনের সাথে যুক্ত এবং স্টেট ইজ প্রোভাইডিং ভেরিয়াস টাইপ অফ সাবসিডি সায়েন্টিফিক ডেভেলপমেন্ট এবং সায়েন্টিফিক রিসার্চের জন্য এখানে ইনভেস্ট করা হয় অ্যান্ড দিস পার্টিকুলার অর্গানাইজেশন অ্যান্ড দিস পার্ক হ্যাজ গেইনড রিমার্কেবল সাকসেস বাট দিস ইজ নট রিলেটেড ফর আওয়ার এক্সামিনেশন পারপাস আওয়ার এক্সামিনেশন পারপাসে রিলেটেড হচ্ছে একটা রেভলিউশন দ্য রেভলিউশন ইজ নেমড অ্যাজ সুইট রেভলিউশন কোন কাল্টিভেশনের সাথে যুক্ত দ্য কাল্টিভেশন কোন সেটা হচ্ছে হানি বি কাল্টিভেশন বা বি কিপিং পপুলারলি যেটাকে আমরা বলি এপিকালচার ভেরি ইম্পর্টেন্ট টার্ম এখান থেকেও কোয়েশ্চেন আসতে পারে প্রমোশন অফ এপিকালচারের জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে সুইট রেভলিউশনকে কিন্তু লঞ্চ করা হয় সুইট রেভলিউশন কিন্তু কি করে ইন্ডিয়ার যে পার্টিকুলার ন্যাশনাল বি কিপিং অ্যান্ড হানি মিশন আছে সেগুলোকে প্রমোট করে এবং আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার অ্যাজ এ পার্ট আত্মনির্ভর ভারত কাজ করে এর মেন এম কি আছে আমরা যদি দেখি এর প্রোডাকশন অ্যাক্সিলারেট করা হানির কোয়ালিটি হানি প্রোডাকশনকে অ্যাক্সিলারেট করা এর এম এছাড়া গুড কোয়ালিটি অফ হানিকে কিন্তু গ্রো করা ওভার দ্য ইয়ার এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই হানির মধ্যে ন্যাচারালি নিউট্রিশিয়াস ভ্যালু যাতে এমবাইব করা যায় সেই জায়গায় এমবেড করা যায় সেটাকে চেষ্টা করা এবং এই ছাড়া এপিকালচারাল যে ডিফারেন্ট ম্যানুফ্যাকচারার যে বেনিফিট ডিফারেন্ট সেক্টরকে প্রোভাইড করা ফর এক্সাম্পল ফার্মাসিউটিক্যালস ফুড বেভারেজ বিউটি আইটেমের সাথে যাতে হানিকে লিঙ্ক করা যায় সেই জায়গায় এই সুইট রেভলিউশন মিশন কাজ করে দিস আর সাম অফ দ্য গ্লিমসেস ফর দ্য কাল্টিভেশন অফ দ্য বি হানি বি নাও আমরা এই আর্টিকেলটাকে কভার আপ করলাম মুভিং টু দ্য নেক্সট আর্টিকেল দ্যাট ইজ ইন্ডিয়া ইজ most equal country says the World Bank report. First of all, just এই নিউজটা আসার আগে বা ডিসকাস করার আগে তোমাদের কাছে আমার কোয়েশ্চেন রইল ওয়ার্ল্ড ব্যাংক কোন সালে তৈরি হয় স্ট্যাবলিশমেন্ট ইয়ার এটা বলবে স্ট্যাবলিশমেন্ট ইয়ার বলবে কোথায় লোকেটেড হেডকোয়ার্টার কোথায় আছে এবং ওয়ার্ল্ড ব্যাংকের দুটো রিপোর্টের নাম বলবে যেটা অ্যানুয়ালি ওয়ার্ল্ড ব্যাংকের তরফ থেকে পেশ করা হয় বা পাবলিশ করা হয় নাও দিস ইজ এ রিপোর্ট ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্ট উইথ রেসপেক্ট টু দ্য ইনইকুয়ালিটি সেই রেসপেক্টে ইনইকুয়ালিটি মিনস ইনকাম ইনইকুয়ালিটি একটা কান্ট্রিতে ফর এক্সাম্পল তোমার ফ্যামিলিতে 4 জন মেম্বার আছে 4 জন মেম্বারই কি সমান ইনকাম করে অবভিয়াসলি না ফর এক্সাম্পল আমরা জেনারেলি দেখি বাড়িতে বাবা বা ফিমেল যারা মেল পার্সোনালিটি থাকে দে আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য ইনকাম বা তারা কিন্তু ইনকাম জেনারেশন করে থাকেন বাকিরা কি করেন তারা কিন্তু সেই জায়গায় হয়তো হাউস হোল্ড ম্যানেজমেন্ট করেন বা আদার পারপাস করেন কিন্তু তাহলে আমরা বলতে পারি একটা ফ্যামিলির মধ্যে ইনকাম ইনইকুয়ালিটি আছে হ্যাঁ আমরা বলতে পারি সেরকমভাবে সিমিলার কনটেক্সটে আমরা যদি একটা কান্ট্রিকে দেখি কান্ট্রির এন্টায়ার পপুলেশন কিন্তু সেম ইনকাম করে না সেখানে আমরা দেখতে পাই পার ক্যাপিটা ইনকামের মধ্যে ডিফারেন্স আছে কোনো পার্সন কিন্তু অনেক বেশি ইনকাম করে কোনো পার্সন কোনো ইনকামই করে না দ্যাট মেক্স দ্য কান্ট্রি ইনইকুয়াল ইন টার্মস অফ ইনকাম সেই জায়গায় দাঁড়িয়ে দেয়ার ইজ এ রিপোর্ট পাবলিশ বাই দ্য ওয়ার্ল্ড ব্যাংক এবং সেখানে দেখা যায় যে ইন্ডিয়া কিন্তু ইকুয়াল কান্ট্রির মধ্যে 4th পজিশনে আছে অর্থাৎ সেই জায়গায় দাঁড়িয়ে বলা হয়েছে ওয়ার্ল্ড ব্যাংক যে ইন্ডিয়া ইজ ওয়ান সাচ কান্ট্রি যেখানে ইনকাম ইনইকুয়ালিটি কিন্তু অনেকটাই কম অ্যাজ কম্পেয়ার টু আদার পার্টস অফ দ্য গ্লোব সেই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া কিন্তু ফলস ইন্টু দ্য মডারেট লো ইনইকুয়ালিটি ক্যাটাগরি অ্যাজ পার ওয়ার্ল্ড ব্যাংক রিপোর্ট এবং আমরা যদি দেখি ইন্ডিয়ার যে এই যে ইনকাম ইনইকুয়ালিটিতে রিডাকশান এসছে তার জন্য কিন্তু দায়ী হচ্ছে আমাদের ইন্ডিয়ার একটা শার্প ডিক্রিজ এসছে ইন দ্য প্রভার্টি আমরা যদি দেখি 16.2% যেটা 2011-12 ছিল আমাদের প্রভার্টি লেভেল প্রায় 16% সেটা কিন্তু বর্তমান 2022-23 দাঁড়িয়ে অনলি 2.3% আমাদের প্রভার্টি লেভেল আছে অ্যাজ পার দ্য রিপোর্ট অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এছাড়া দেয়ার আর ভেরিয়াস ইনিশিয়েটিভ ফর এক্সাম্পল স্কিমস অ্যাসিস্ট্যান্স সেগুলো কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে স্টেট গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া হয়েছে যার ফলে কিন্তু আমাদের কান্ট্রির ইনকাম ইনইকুয়ালিটি কমে গেছে নাও দেয়ার ইজ এ পার্টিকুলার ইন্ডেক্স নেমড অ্যাজ দ্য গিনি ইন্ডেক্স যেটা কিন্তু বলা হয়েছে মেজার করে আমাদের কান্ট্রির ইনইকুয়ালিটিকে সেই জায়গায় দাঁড়িয়ে স্লোভাক রিপাবলিক সলভেনিয়া এবং বেলারুসের পর 4th কান্ট্রিতে র্যাঙ্ক হয়েছে ইন্ডিয়া এবং ইন্ডিয়াকে বলা হয়েছে 4th ইকুয়াল কান্ট্রি নাও আমাদের ইন্ডিয়ার গিনি ইন্ডেক্স কথা বলা হচ্ছে 25.5 সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে যে এই গিনি ইন্ডেক্স কি বা এই গিনি ইন্ডেক্স মেজার করার মাধ্যমে আমরা কি করে বুঝতে পারি যে একটা কান্ট্রির মধ্যে কিভাবে ইনকাম ইনইকুয়ালিটি আছে বা ওই কান্ট্রিতে কতটাই বা ইনকামের পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্স আছে That is why there is an economic concept called the Lorentz curve and the Gini coefficient. Lorentz curve হচ্ছে একটা পার্টিকুলার
কার্ভ যেটাকে ড্র করতে হয় উইথ দ্য হেল্প অফ টু অ্যাক্সিস। ফার্স্ট ইজ দ্য এক্স অ্যাক্সিস অ্যান্ড অ্যানাদার ইজ দ্য ওয়াই অ্যাক্সিস। যেভাবে আমরা ম্যাথামেটিক্স বা কেমিস্ট্রি সায়েন্সে আমরা গ্রাফ প্লট করি, সেই গ্রাফিক্যাল যে রিপ্রেজেন্টেশন সেটাকে বলা হয় লরেন্স কার্ভ। সেই লরেন্স কার্ভ ড্র করা হয় উইথ রেসপেক্ট টু পপুলেশন অ্যান্ড দ্য ডিস্ট্রিবিউশন অফ ইনকাম। ফর এক্সাম্পল, ওয়াই যে অ্যাক্সিস সেখানে আমাদের প্লট করতে হয় পার্সেন্টেজ অফ ইনকাম, অর্থাৎ কোন পার্সেন্টেজ অফ পপুলেশনের কত পার্সেন্ট ইনকাম, আর এদিকে আমরা পপুলেশন বা আমরা পার্সেন্টেজ অফ হাউস হোল্ডকে প্লট করি। ফর এক্সাম্পল, 10% হাউস হোল্ডের কত পার্সেন্ট পপুলেশন, নেক্সট 20% হাউস হোল্ডের কত পার্সেন্ট পপুলেশন, নেক্সট 30% পপুলেশনের কত পার্সেন্ট ইনকাম। এইভাবে যখন আমরা প্লট করি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা গ্রাফ পাই। সেই গ্রাফটাকে বলা হয় লাইন অফ ইকুয়ালিটি। অর্থাৎ এই যদি গ্রাফটা দেখা যায়, ইচ সেকশন অফ দ্য হাউস হোল্ড ইজ আর্নিং ইকুয়ালি। ফর এক্সাম্পল, 20% পপুলেশন যদি 20% আর্ন করে, 40% পপুলেশন যদি 40% আর্ন করে, 60% পপুলেশন যদি 60% আর্ন করে, দ্যাট মিনস আমাদের মনে হবে এটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা মানুষের কাছে কিন্তু ইকুয়াল ইনকাম আছে, এবং আমরা যে প্লটটা পাবো দ্যাট মেক্স এ অ্যাঙ্গেল অফ 45 ডিগ্রি। ঠিক এই 45 ডিগ্রির যে কার্ভ, এই নীল কার্ভ, সেটাকে বলা হয় লাইন অফ ইকুয়ালিটি। সেই দেখো 45 ডিগ্রির যে কার্ভ এখান থেকে কোয়েশ্চেন দেয়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে দ্যাট শোজ দ্য লাইন অফ ইকুয়ালিটি। ইট ইজ ডিনোটেড অ্যাজ দ্য ব্লু লাইন। এটা আমরা যদি দেখি, তার মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যে কার্ভ পাবো উইথ রেসপেক্ট টু ইনকাম অ্যান্ড পপুলেশন, সেটাকে বলা হয় লাইন অফ ইকুয়ালিটি। অর্থাৎ ওই কান্ট্রিতে ইনকামের কোনো ডিসপ্যারিটি নেই, সবাই সেম ইনকাম করে এবং প্রত্যেক মানুষের কাছে কিন্তু সেম আর্নিং যাচ্ছে। বাট এটা একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন, ইউটোপিয়ান কনসেপ্ট। এটা বাস্তবে হয় না। বাস্তবে কি হয়, একটা সেকশনের কাছে কিছু পয়সা বেশি যায় এবং একটা সেকশন কিন্তু আর্ন ভেরি লেস মানি। দ্যাট ইজ ওয়াই দিস কান্ট্রি ইজ বিকামিং মোর অ্যান্ড মোর ইনইকুয়াল। দেয়ারফোর আমরা যদি পার্টিকুলার প্লট করি, তখন আমরা দেখতে পাবো যে আমরা এই ধরনের একটা কার্ভড ডটেড লাইন পাবো, যেটাকে আমরা রেড লাইন বলছি, এবং সেই যে কার্ভড লাইন সেটা কিন্তু বোঝায় যে ইট ইজ দ্য ইনইকুয়াল কান্ট্রি। এবং যত এই যে ডেভিয়েশনটা বড় হবে, এই নীল লাইনটা থেকে যত এই কার্ভটা সরে যাবে, তত একটা কান্ট্রি কিন্তু মোর অ্যান্ড মোর ইনইকুয়াল হবে এবং লেস ইকুয়াল হয়ে যাবে। বোঝাতে পারলাম? আরেকবার আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ইনইকুয়ালিটির লাইন না, এটাকে বলা হয় ইকুয়ালিটির লাইন, যেটা 45 ডিগ্রিতে থাকবে। এবার আমরা যদি অ্যাকচুয়াল রিয়েল সিনারিওকে প্লট করি, তখন আমরা দেখবো দিস কাইন্ড অফ আমরা একটা কার্ভ পাবো। এই যে কার্ভ, এটাকেই বলা হয় লরেন্স কার্ভ। এবং লরেন্স কার্ভ কিন্তু যত ডেভিয়েট হবে, তত একটা কান্ট্রির ইনকাম ডেভিয়েট করে যাবে। এবং এই পার্টিকুলার যে কার্ভটাকে লরেন্স কার্ভ, এবং এই লরেন্স কার্ভ থেকেই কিন্তু আমরা ক্যালকুলেট করতে পারি একটা কান্ট্রি কতটা ইনইকুয়াল। নাও দিস ইজ দ্য গিনি কোএফিশিয়েন্ট। আমরা দেখলাম লরেন্স কার্ভ থেকে, বা আমরা যখন পার্সেন্টেজ অফ ইনকাম ভার্সেস পার্সেন্টেজ অফ পপুলেশনকে ড্র করব, দেন ইট ইজ দ্য হাইপোথেটিক্যাল সিচুয়েশন, যেটাকে বলা হয় লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার আমরা একটা কান্ট্রির ইনকাম ভার্সেস পপুলেশনকে প্লট করে, ফর এক্সাম্পল এই কার্ভটা পেলাম বা এই লরেন্স কার্ভটা পেলাম। এবার এই পারফেক্ট ইকুয়ালিটির সাথে লরেন্স কার্ভের যে এরিয়া, তাকে বলা হয় এরিয়া এ, এবং নেক্সট যে পোর্শনটা পড়ে রইল সেটাকে বলা হয় এরিয়া বি। এবার দেয়ার ইজ ম্যাথমেটিক্যাল ফর্মুলা, যেখানে গিনি কোএফিশিয়েন্ট বার করতে হয় এরিয়া এ ডিভাইডেড বাই এ প্লাস বি। মানে এই এন্টায়ার এরিয়াটাকে যদি আমরা ভাগ করি কার রেসপেক্টে, এরিয়া এর রেসপেক্টে, দ্যাট গিভস আস এ কোএফিশিয়েন্ট কল্ড অ্যাজ গিনি কোএফিশিয়েন্ট। তার মানে দেখো, এই যে গ্যাপ বিটুইন দ্য লাইন অফ ইকুয়ালিটি এবং লরেন্স কার্ভ, এটাকেই কিন্তু বলা হয় গিনি কোএফিশিয়েন্ট। এটাকে কিভাবে বার করতে হয়, গিনি কোএফিশিয়েন্টকে কিন্তু ক্যালকুলেট করতে হয় এরিয়া বিটুইন দ্য লরেন্স কার্ভ অ্যান্ড দ্য লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি, অর্থাৎ এ ডিভাইডেড বাই টোটাল এরিয়া আন্ডার দ্য লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি, অর্থাৎ দিস ইজ দ্য এরিয়া এ প্লাস বি। এবং এই গিনি কোএফিশিয়েন্টের ভ্যালু যদি 0 আসে, তার মানে সেটা কিন্তু পারফেক্ট ইকুয়ালিটি। অর্থাৎ এই রেড লাইনটা আস্তে 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 মার্চ করে এই নীল লাইন হয়ে গেছে, তবেই না জি ভ্যালু 0 হবে, অর্থাৎ কোনো এ ভ্যালুই নেই, তখন কিন্তু সেটাকে পারফেক্ট ইকুয়ালিটি বলে। আর গিনি কোএফিশিয়েন্টের ভ্যালু যদি 1 হয়, অর্থাৎ এ সমান এ প্লাস বি হয়ে যায়, তখন কিন্তু সেই কান্ট্রিকে বলা হয় পারফেক্ট ইনইকুয়াল কান্ট্রি। আর এই জি এর যে ভ্যালু, অর্থাৎ এ বাই এ প্লাস বিকে যদি আমরা 100%-এ প্রকাশ করি, তখন সেটাকে বলা হয় গিনি
ইন্ডেক্স, তার মানে গিনি ইন্ডেক্স আর গিনি কোএফিসিয়েন্ট কিন্তু একই জিনিস, শুধুমাত্র গিনি কোএফিসিয়েন্ট কিন্তু জেনারেলি 0 থেকে 1 ভ্যালু হয়, আর তাকেই যদি আমরা পার্সেন্টাইলে প্রকাশ করি, মাল্টিপ্লাই করে দিয়ে 100 দিয়ে আমরা পাবো গিনি ইন্ডেক্স। তাহলে এই যে আমাদের লাইনটি এখানে লেখা আছে, দ্যাট ইজ দ্য গিনি ইন্ডেক্স ইন্ডিয়া 25.5%, তার মানে এটার গিনি কোএফিসিয়েন্ট কত? 0.255 হচ্ছে অ্যাকচুয়াল গিনি কোএফিসিয়েন্ট, আর তাকে যদি 100 দিয়ে গুণ করি উই হ্যাভ 25.5%, যেটা হচ্ছে আমাদের গিনি ইন্ডেক্স। তাহলে বোঝা গেল, আশা করি পুরো জায়গাটা আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। নেক্সট আমরা চলে আসবো পরের আর্টিকেলে, and the next news is related with, this is the news, Supreme Court introduce করেছে কোটা ফর ওবিসি, এসসি অ্যান্ড এসটি ইন ডিরেক্ট স্টাফ রিক্রুটমেন্ট। জেনারেলি সুপ্রিম কোর্ট এখানে ইন্ট্রোডিউস করেছে রিজার্ভেশন পলিসি ফর ওবিসি, এসসি, এসটি, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যাতে এই অ্যানাউন্সমেন্ট ইজ ভেরি ক্রুশিয়াল বিকজ কারেন্টলি উই হ্যাভ দ্য চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বি আর গাভাই স্যার, হু অ্যাকচুয়ালি বিলংস টু দ্য দলিত কমিউনিটি, অ্যান্ড হি ইজ দ্য সেকেন্ড পার্সন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া যিনি কিন্তু দলিত কমিউনিটি থেকে বিলং করে। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বিলং টু দ্য দলিত কমিউনিটি। এটা কিন্তু আমি একদিন ক্লাসে তোমাদের বলেছিলাম। নাও দ্যার ইজ ওয়ান ইম্পর্টেন্ট কেস নেম অ্যাজ ইন্দিরা সাইনি কেস, বা এটাকে আমাদের রিজার্ভেশন কেসও বলা হয়, যেখানে কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম ওবিসি রিজার্ভেশনকে ম্যান্ডেট করে ফ্রম দ্য সাইড অফ দ্য সুপ্রিম কোর্ট। সেই জায়গায় দাঁড়িয়ে দ্য ফেমাস ইন্দিরা সাইনি কেস 1992, সেই 1992-তে 27% রিজার্ভেশন প্রোভাইড করা হয় ইন অল দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট সার্ভিস ইন দ্য ওবিসি ক্যাটাগরি। নাও আমরা যদি দেখি কারেন্ট আমাদের যে রিজার্ভেশন পলিসি আছে সেখানে কোন ক্যাটাগরিতে কত পার্সেন্ট প্রোভাইড করা হয় রিজার্ভেশন। পার্টিকুলার যদি আমরা শিডিউল কাস্ট দেখি, এসসি কমিউনিটি তারা কিন্তু 15% রিজার্ভেশন এনজয় করে, এসটি কমিউনিটি যদি দেখি তারা 7.5% রিজার্ভেশন এনজয় করে। আমরা যদি ওবিসি সেকশন দেখি তাহলে কম্বাইন্ডলি সেখানে 27% রিজার্ভেশন, এবং অ্যানাদার রিজার্ভেশন ইজ ইন্ট্রোডিউসড থ্রু ওয়ান নিউ রিসেন্ট অ্যামেন্ডমেন্ট। তোমরা কমেন্ট সেকশনে জানাবে ইডব্লিউএস রিজার্ভেশন কোন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা ইন্ট্রোডিউস করা হয়, সেখানে 10% অ্যাডিশনাল রিজার্ভেশন প্রোভাইড করা হয়। নাও আমরা যদি পার্টিকুলার কিছু কনস্টিটিউশনাল প্রভিশন দেখে নিই, সেটা হচ্ছে 16 আর্টিকেল স্ট্যান্ডস ফর কি ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন টার্মস অফ পাবলিক এমপ্লয়মেন্ট। সেই জায়গায় দাঁড়িয়ে তার সাব ক্লজ 4-এ কি বলা হচ্ছে, এনি প্রভিশন ফর দ্য রিজার্ভেশন ইন ফেভার অফ এনি ব্যাকওয়ার্ড ক্লাস অফ সিটিজেন হুইচ ইজ নট অ্যাডিকুয়েটলি রিপ্রেজেন্টেড ইন দ্য সার্ভিস আন্ডার দ্য স্টেট। অর্থাৎ এখানে রিজার্ভেশনের কথা 16(4)-এ কিন্তু বলা হচ্ছে। ফর এক্সাম্পল 15 আর্টিকেল কি বলা হয়, ডিসক্রিমিনেট করে প্রহিবিশন অন দ্য বেসিস অফ রিলিজিয়ান, রেস, সেক্স, কাস্ট অ্যান্ড প্লেস অফ বার্থ। অর্থাৎ এখানে কাস্টের ভিত্তিতে রিলিজিয়ান ডিসক্রিমিনেশন করতে বাধা দেওয়া হয়েছে, অর্থাৎ স্পেসিফিক প্রহিবিশন কিন্তু লেখা আছে অন দ্য বেসিস অফ কাস্ট আমরা কোনো ধরনের ডিসক্রিমিনেশন করতে পারবো না। বাট ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ দ্য সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস, ফর এক্সাম্পল শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব হু আর সোশ্যালি এবং এডুকেশনালি ব্যাকওয়ার্ড, তাদের জন্য 15-এর সাব ক্লজ 4 ইনসার্ট করা হয় ইন দ্য ফর্ম অফ আর্টিকেল 15(4) এবং কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, ফার্স্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। সেখানে বলা হয় স্টেটকে এম্পাওয়ার করা হয় টু ইন্ট্রোডিউস এনি কাইন্ড অফ স্পেশাল প্রভিশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সোশ্যাল অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড সেকশন, পার্টিকুলারলি এসসি এবং এসটি। এইভাবে দেখা যায় অলদো 15 এবং 16 টক্স অ্যাবাউট দ্য রাইট টু ইকুয়ালিটি, বাট দেয়ার আর সেভারাল সাব ক্লজেস আন্ডার 15 অ্যান্ড আন্ডার 16 যেখানে কিন্তু উইকার সেকশনস, ব্যাকওয়ার্ড ক্লাস, সোশ্যালি এডুকেশনালি ক্লাস যারা ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে তাদেরকে এম্পাওয়ার করার জন্য স্পেশাল প্রভিশনকে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়। নাও আমরা যদি পরের আর্টিকেলটা দেখে নিই, দিস ইজ দ্য আর্টিকেল অমিত শাহ লেজ ফাউন্ডেশন ফর ইন্ডিয়ার ফার্স্ট কোঅপারেটিভ ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটি স্যাটারডেতে ইন্ডিয়ার ফার্স্ট কোঅপারেটিভ ইউনিভার্সিটি হিসাবে ইনাগোরেট করেছেন আমাদের কান্ট্রির হোম মিনিস্টার। আমাদের কান্ট্রির হোম মিনিস্টার অমিত শাহ কিন্তু আনাদার পোর্টফোলিওকে সামলান, তার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ কোঅপারেশন। সেই তার মানে এখান থেকে কোয়েশ্চেন দিতে পারে হোম মিনিস্টার অমিত শাহ কিন্তু আমাদের কান্ট্রির মিনিস্টার অফ কোঅপারেশনও বটে। এইখানে দাঁড়িয়ে গুজরাটের আনন্দের কাছে কিন্তু এই ইউনিভার্সিটিকে স্ট্যাবলিশ করা হয় বা এইখানে কোঅপারেটিভ ইউনিভার্সিটি ইনাগোরেট করা হয়। নাও
গুজরাটের আনন্দ, ভেরি ইম্পর্টেন্ট প্লেস। কেন? ফর দ্য স্ট্যাবলিশমেন্ট অফ দ্য আমুল। আমুল ইজ দ্য কান্ট্রিজ ফার্স্ট কোঅপারেটিভ ইনস্টিটিউট, যেটা কিন্তু কোঅপারেটিভ মার্কেটের ওপর ভিত্তি করে তৈরি করা হয়, বাট টুডে ইট ইজ দ্য ওয়ার্ল্ড ক্লাস একটা কোঅপারেটিভ সোসাইটি, আমুল কোঅপারেটিভ। নাও এই জায়গায় যদি দাঁড়িয়ে আমরা দেখি, there are several important articles associated with the introduction of the cooperative societies in our country. প্রথমত যে ইউনিভার্সিটিতে এই ইউনিভার্সিটি তৈরি করা হয় তাকে বলা হয় ত্রিভুবন সহকারী ইউনিভার্সিটি। ত্রিভুবন কে তিনি কিন্তু ছিলেন আমুলের ফাউন্ডার, অর্থাৎ এই ইউনিভার্সিটিকে নামকরণ করা হয় আমুলের ফাউন্ডারের নামে, ত্রিভুবন পাটিল। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এখানে কিন্তু কোঅপারেটিভ যে ট্রেনিং প্রোভাইড করা হবে, ডিগ্রি, ডিপ্লোমা, পিএইচডি কোর্স, প্রায় অ্যানুয়ালি 8 লাখ পিপলকে এই জায়গায় কিন্তু কোঅপারেটিভ ইনস্টিটিউট সম্বন্ধে, কোঅপারেটিভের সম্বন্ধে কিন্তু স্টাডি প্রোভাইড করা হবে, কোঅপারেটিভ সেক্টর। দিস ইজ দ্য পিকচার। এবং যেখান থেকে আমরা দাঁড়িয়ে দেখব 97 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিন্তু কি ম্যান্ডেট করে, রাইট টু ফর্ম কোঅপারেটিভ সোসাইটি অ্যাজ এ ফান্ডামেন্টাল রাইট, এবং সেটাকে ইনসার্ট করা হয় আর্টিকেল 19(1) সাবক্লজ সি এর আন্ডারে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে যে কোনো ব্যক্তির কিন্তু বা ব্যক্তিবর্গের কোঅপারেটিভ সোসাইটি তৈরি করার কিন্তু ক্ষমতা আছে। দিস ইজ দ্য ম্যান্ডেট অফ দ্য 97 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011। এই জায়গায় দাঁড়িয়ে বিফোর দ্য অ্যামেন্ডমেন্ট আমরা যদি দেখি 2002 সালেও কিন্তু ইন্ডিয়ান যে কোঅপারেটিভ সেক্টর সেটাকে কিন্তু রেগুলেট করার জন্য তৈরি করা হয়েছিল কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট 1912 এবং মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট 2002। এগুলো হচ্ছে লিগাল ব্যাকিং যার আন্ডারে কিন্তু কোঅপারেটিভ ইনস্টিটিউটকে কন্ট্রোল অ্যান্ড মনিটর করা হয়। নাও আমরা যদি দেখি পোস্ট ইন্ডিপেন্ডেন্স এরা আফটার 1947 আমরা দেখব সেভারাল ইনিশিয়েটিভ হ্যাড বিন টেকেন টু actually boost this cooperative sector. First 5-year প্ল্যানে আমরা যদি দেখি কোঅপারেটিভকে ইনফাসাইজড করা হয়েছিল, কমিউনিটি ডেভেলপমেন্টে কিন্তু কোঅপারেটিভের রোলকে কিন্তু মান্যতা দেওয়া হয়েছিল। নেক্সট আমরা দেখলাম 2002 সাল মাল্টি স্টেট কোঅপারেটিভ সোসাইটি অ্যাক্ট পাস করানো হয় এবং এই জায়গায় দাঁড়িয়ে 2002-এ সেটাকে কিন্তু অ্যামেন্ড করা হয় যাতে কিন্তু এন্টায়ার যে কোঅপারেটিভ বোর্ডকে ইলেকশন প্রসেসের মাধ্যমে তার মেম্বারকে নির্বাচিত করা যায় এবং সেই জায়গায় দাঁড়িয়ে এন্টায়ার যে রেগুলেশন অফ দ্য কোঅপারেটিভকে ইনশিওর করা যায়। নাও 97 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2011 সেটা কি গ্যারান্টি দেয়? গ্যারান্টি করে রাইট টু ফর্ম কোঅপারেটিভ, ইনসার্ট করে 1 আর্টিকেল 43B ইন দ্য ফর্ম অফ DPSP ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি অ্যান্ড 9B পার্টে আমাদের কিন্তু কনস্টিটিউশনে কোঅপারেটিভ সোসাইটিকে ইন্ট্রোডিউস হয়। আমাদের 9-এ কি আছে, 9-এর A-তে কি আছে, 9-এর B-তে কি আছে এবং 9-এর C-তে কি আছে, এগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবে। এটা 9 কি বলছি, পার্ট। আমাদের কনস্টিটিউশনে কটা পার্ট আছে এবং তার মধ্যে ইম্পর্টেন্ট কিছু পার্ট, ফর এক্সাম্পল 9A, 9B এবং 9C কী কী পার্ট আছে, এই পার্টে কী কী মেনশন আছে সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে। নাও এবার হচ্ছে পরবর্তীকালে মিনিস্ট্রি অফ কোঅপারেশন কবে তৈরি হয়? ইন দ্য ইয়ার অফ 2021 সালে মিনিস্ট্রি অফ কোঅপারেশন তৈরি হয় এবং কারেন্ট মিনিস্টার কে আছেন? অমিত শাহ। নাও আমরা যদি দেখি ইন্ডিয়ার রেসপেক্টে কোঅপারেটিভ সোসাইটি হাউ ইট ইজ কন্ট্রিবিউটিং ফর দ্য ইন্ডিয়াস ডেভেলপমেন্ট। ফার্স্ট আমরা যদি দেখি ইকোনমিক ইনক্লুসিভিটি, এটা মার্জিনালাইজ সেকশনকে এক করে, ফর্মাল ইকোনমিক যে পার্টনারশিপ সেটাকে এনশিওর করে, ইকোনমিক এম্পাওয়ারমেন্ট করে। ফর এক্সাম্পল দ্য প্রোডাকশন অফ মিল্ক থ্রু দ্য আমুল কোঅপারেটিভ, ইট ইজ এ ম্যাসিভ রেভলিউশন ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট। সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের স্মল মার্জিনাল ফার্মার্স মিল্ক প্রডিউসারদের হেল্প করে। নাও এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, ইফকো সাপোর্ট করে ফার্মারদের উইথ দ্য অ্যাফোর্ডেবল ইনপুট। এছাড়া এসেনশিয়াল সার্ভিস লাইক কেরালার যদি আমরা দেখি মিলমা কোঅপারেটিভ কিন্তু এনশিওর করে অ্যাফোর্ডেবল ডিয়ারি প্রোডাক্টসকে। এইভাবে আমরা যদি দেখি এমপ্লয়মেন্ট জেনারেশন ইজ এ হিউজ ফ্যাক্টর, মানে পার্ট অফ দিস কোঅপারেটিভ। এবং সুগার যদি কোঅপারেটিভ অ্যাসোসিয়েশন দেখি পার্টিকুলারলি ইন দ্য মহারাষ্ট্র, ইট ইজ ইটসেলফ জেনারেটিং দ্য এমপ্লয়মেন্ট টু নিয়ারলি হিউজ 50 লাখ পপুলেশনকে যদি আমরা 5 লাখ পপুলেশনকে আমরা যদি দেখি এখানে কিন্তু সার্ভ করে। সো দিস ইজ দ্য এন্টায়ার থিং। নাও আমরা নেক্সট আর্টিকেলে চলে যাব এবং দিস ইজ দ্য লাস্ট আর্টিকেল অফ দ্য ডে। এটা হচ্ছে ব্রিক্স হ্যাজ নো প্ল্যান ফর অ্যান অল্টারনেটিভ কারেন্সি। আমরা এটাকে কভার করব না বিকজ আমরা অলরেডি এই আর্টিকেলটা নিয়ে আবার ডিসকাস করব যখন এই সাবমিটটাকে শেষ হবে। নাও আজকে সকালবেলা নরেন্দ্র মোদী কিন্তু অলরেডি রিও ডি জেনেরিওতে ল্যান্ড করে গেছেন এবং ব্রিক্সের সাবমিট কিন্তু উনি অ্যাটেন্ড করবেন। তোমাদের জন্য আজকের আমার টাস্ক, ব্রিক্সের কিন্তু মেম্বার কান্ট্রি কারা কারা আছেন। রিসেন্টলি নিউলি ইন্ডাক্টেড কিছু মেম্বার্স আছে ব্রিক্স কান্ট্রি, ফর এক্সাম্পল ইজিপ্ট, ইথিওপিয়া, UAE, ইরান, ইন্দোনেশিয়া, এগুলো এবং কি আউটকাম আসে সেই
জায়গায় দাঁড়িয়ে সকলের চোখ কিন্তু এই জায়গায় থাকবে এবং কততম এটা সাবমিট হতে চলেছে সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে সায়েন্স রিলেটেড একটা আর্টিকেল, নো চেঞ্জিং ক্লথস নট চেঞ্জিং ক্লথস ক্যান অল্টার ইউর রুমস ওজোন কেমিস্ট্রি। এইখানে দাঁড়িয়ে পার্টিকুলারলি একটা আর্টিকেল সম্বন্ধে একটা পার্টিকুলার ফিচার সম্বন্ধে ডিসকাশন করা হয়েছে, বাট আমি এই কনসেপ্টটাকে তুলেছি আজকে ডিসকাশনের জন্য, অ্যান্ড দ্য কনসেপ্ট ইজ দ্য ওজোন লেয়ার। আমরা যদি দেখি দিস ইজ দ্য ওজোন লেয়ার। আমাদের কান্ট্রি, আমাদের এন্টায়ার যে অ্যাটমসফেরিক লেয়ার আছে তার মধ্যে বিভিন্ন পার্টিকেলস কিন্তু ছড়িয়ে আছে। ফর এক্সাম্পল আমরা যদি দেখি হাইয়েস্ট যে গ্যাসিয়াস পার্টিকেল আমাদের অ্যাটমসফিয়ারে পাওয়া যায় তাই সেটা কিন্তু নাইট্রোজেন। নেক্সট কী আছে? অক্সিজেন। তারপরে কী আছে? আর্গান। তারপরে কী আছে? তারপর আমরা যদি দেখি কার্বন ডাই অক্সাইডের পার্সেন্টেজ, তাহলে নাম্বার 1 নাইট্রোজেন, সেকেন্ড অক্সিজেন, থার্ড কিন্তু আর্গান, অ্যান্ড ফোর্থ হচ্ছে কার্বন ডাই অক্সাইড 0.03%। অল আদার 0.04 যে পার্সেন্টেজ আছে তার মধ্যে কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট পার্টিকেল ইজ দ্য ওজোন পার্টিকেল। দ্য কেমিক্যাল ফর্মুলা অফ ওজোন ইজ O3। এবং এটা কি কাজ করে? ওজোন লেয়ার আমাদের যে ইউভি রে, হার্মফুল ইউভি রেকে ব্লক করার জন্য ক্রুশিয়াল রোল প্লে করে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি এই জায়গাটা দেখি, এই জায়গায় দেখব আমাদের অ্যাটমসফিয়ারের কিন্তু বিভিন্ন লেয়ার থাকে। আমাদের অ্যাটমসফিয়ারে কী লেয়ার থাকে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার এগুলো থাকে। এবং এই যে ওজোন লেয়ার, তোমরা কমেন্ট সেকশনে জানাবে ওজোন লেয়ার কোন মানে অ্যাটমসফিয়ারিক কোন লেয়ারে থাকে। তারা কিন্তু হার্মফুল ইউভি রেকে আমাদের এন্টায়ার যে আর্থের যে অ্যাটমসফিয়ার সেখানে এন্টার করতে বাধা দেয়, আর্থ সারফেসে আসতে বাধা দেয়। বাট উইথ দ্য ম্যানুফ্যাকচারিং অফ হিউজ অটোমোবাইল সেক্টরস, ফ্রিজ, রেফ্রিজারেটর, তারা কিন্তু পার্টিকুলার একটা গ্যাস এমিট করে। সেই গ্যাসের নাম কি? CFC বা ক্লোরোফ্লুরোকার্বন। এবং এই ক্লোরোফ্লুরোকার্বন কিন্তু ওজোন লেয়ারকে ড্যামেজ করে দিচ্ছে। এবং ওজোন লেয়ার ড্যামেজের মাধ্যমে কি হচ্ছে? সেই ওজোন লেয়ারটা যদি ড্যামেজ হয়ে যায় তাহলে ইউভি রে কিন্তু সেই ওজোন লেয়ারের যে লুফোলস সেই জায়গা দিয়ে কিন্তু আমাদের আর্থ সারফেসে চলে আসবে। ফলে আমাদের স্কিন ওজোনের সাথে কিন্তু ইন কন্ট্যাক্ট আসছে এবং ডিফারেন্ট কাইন্ড অফ স্কিন ক্যান্সার এবং স্কিন ডিজিজ হতে পারে। সো আমরা যদি দেখি এই যে ক্লোরোফ্লুরোকার্বন, এটা কিন্তু এই ওজোন লেয়ারকে ভেঙে দিচ্ছে বা ডিপ্লেশন করে দিচ্ছে। এর ফলে ওজোন লেয়ারের যে জায়গাগুলো ডিপ্লিটেড ওজোন লেয়ার সেইখান দিয়ে ইউভি রে সরাসরি আমাদের যে আর্থ সারফেসে চলে আসছে এবং হিউম্যান বডিতে ডিফারেন্ট টাইপ অফ ইনজুরি করছে। নাও আমরা যদি দেখি লেয়ার্স অফ দ্য আর্থ অ্যাটমসফিয়ার, প্রথমত ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার অ্যান্ড দ্য এক্সোস্ফিয়ার আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট লেয়ার্স, সাবসিকুয়েন্ট লেয়ার্স উইথ দ্য হাইট। আমরা যদি দেখি সেখানে আমরা এই ধরনের অ্যাটমসফেরিক লেয়ারের ফ্র্যাগমেন্টেশন করবো। ইট ইজ এ ভেরি হিউজ টপিক, উইল বি ডিসকাসড ইন ওয়ান অ্যান্ড অ্যানাদার ডে ইন ডিটেলস। বাট আমরা আজকে ক্লাসে জাস্ট দেখবো যে এই ট্রোপোস্ফিয়ারকে কিন্তু বলা হয় অশান্ত মণ্ডল, অন্যদিকে দাঁড়িয়ে স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্ত মণ্ডল। এবং যেখান দিয়ে দাঁড়িয়ে আমাদের যদি কোনো ফাইটার প্লেনকে বা যে এরোপ্লেন প্যাসেজ করে সেটা কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারিক লেয়ার দিয়ে হয়। বাট যদি কোনো থান্ডার স্টর্ম, উইন্ড পাস বা যে কোনো অ্যাটমসফেরিক অ্যাক্টিভিটি আমরা কোন লেয়ারে দেখতে পাই? ট্রোপোস্ফিয়ারে দেখতে পাই। তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো ওয়ান ফিচার অফ দ্য মেসোস্ফিয়ার, অ্যানাদার ফিচার অফ দ্য থার্মোস্ফিয়ার। নাও সো এইটা আমাদের পুরো ক্লাসটা ছিল এডিটোরিয়াল এন্টায়ার ক্লাসে। আজকে কিছু থাকে না বিকজ আজকে সানডে। আমরা বাকি ইম্পর্টেন্ট আলোচনাগুলো করেছি। লাস্ট আমরা কতগুলো অনলাইনার কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নেব। ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স ইজ রিসেন্টলি কমনওয়েলথ পিস অ্যাম্বাসাডার হিসেবে কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? অ্যান্সার ইজ সুকন্যা সোনোয়াল। তিনি কিন্তু অ্যাপয়েন্টেড হয়েছে ফর হার সোশ্যাল ওয়ার্ক অ্যান্ড এফর্ট টু প্রমোট পিস অ্যামং ইউথ। Next question, which is the first union territory to integrate the TB screening into the family adoption program? কোন ইউনিয়ন টেরিটরি টিবি স্ক্রিনিং প্রোগ্রামকে ফ্যামিলি অ্যাডপশন প্রোগ্রামের ইন্টিগ্রাল পার্ট হিসেবে অ্যাডপ্ট করেছে? অ্যান্ড দ্য অ্যান্সার ইজ অপশন ডি, পুডুচেরি। পুডুচেরি কিন্তু ইন্টিগ্রেট করেছে হেলথ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার সেক্টর এবং দিস ইজ দ্য অ্যান্সার অফ দ্য কোয়েশ্চেন। নাও রিসেন্টলি কোন ডেতে 103rd ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটিভ সেলিব্রেট করা হয়? অ্যান্সার ইজ 5th জুলাই। এবং এই জুলাইটা প্রত্যেক জুলাই মাসের ফার্স্ট স্যাটারডে আমরা ইন্টারন্যাশনাল ডে অফ কোঅপারেটিভ পালন করি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখলাম আমাদের কান্ট্রির ফার্স্ট এভার কোঅপারেটিভ ইউনিভার্সিটি কিন্তু তৈরি হয়েছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা যদি চলে আসি, প্রথম সেবির এক্সিকিউটিভ ডিরেক্টর হিসাবে রিসেন্টলি কাকে অ্যাপয়েন্ট করা হয়েছে? চারটে অপশন, তার মধ্যে সুনীল জয়বন্ত কাদাম ইজ দ্য পারসন who was made the executive director in the SEBI on the basis of his previous work experience. Now, next question, where was Indian Mango Mania 2025 organized?
এটা আবুধাবিতে রিসেন্টলি ইউনাইটেড আরব এমিরেটসের আবুধাবিতে কিন্তু রিসেন্টলি ম্যাঙ্গোর এক্সপোর্ট এবং তার পপুলারিটি হাইলাইট করার জন্য এই ইভেন্টকে হোস্ট করা হয়। নাও নেক্সট কোয়েশ্চেন, ফার্স্ট এডিশন অফ খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল কোন জায়গায় সেলিব্রেট করা হয়? শ্রীনগর, পাটনা, ভোপাল অ্যান্ড মুম্বাই। অ্যান্সার ইজ অপশান এ শ্রীনগর, এবং সেই জায়গায় দাঁড়িয়ে শ্রীনগরের ডাল লেকের একটা সুইটেবল পজিশনে ওয়াটার স্পোর্টসকে প্রমোট করার জন্য ফার্স্ট এভার খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্টস ফেস্টিভ্যাল শ্রীনগরে হোস্ট হবে। লাস্ট কোয়েশ্চেন অফ দ্য ডে, হুইচ কান্ট্রি বিকেম দ্য ফার্স্ট টু অফিসিয়ালি রেকগনাইজ দ্য তালিবান গভর্নমেন্ট? তালিবান গভর্নমেন্টকে রেকগনাইজ করেছেন যে ইয়েস তালিবান ইজ ইন গভর্নমেন্ট, সেটা কোন কান্ট্রি? রাশিয়া ইজ দ্য ফার্স্ট কান্ট্রি টু টেক দিস স্টেপ এবং রিনেম রেকগনাইজ অফিসিয়ালি দ্য প্রেজেন্স অফ দ্য তালিবান গভর্নমেন্ট, অ্যান্ড এই জায়গায় দাঁড়িয়ে ইন দ্য নেম অফ স্টেবিলিটি অ্যান্ড সিকিউরিটি ইন দ্য আফগানিস্তান রিজিয়ন এই স্টেপ রাশিয়ার পক্ষ থেকে নেওয়া হয়। সো দিস ইজ অল ফ্রম টুডেজ ক্লাস। কেমন লাগলো তোমরা জানিও, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেল। নাও টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো টু গেট দ্য পিডিএফ। অবশ্যই তোমরা টেলিগ্রাম জয়েন করো, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্টে। আমি তোমাদের পিডিএফ প্রোভাইড করি, ডিফারেন্ট টাইপস অফ হেল্প উইথ রেসপেক্ট টু দ্য এক্সামিনেশন, কম্পিটিটিভ এক্সামিনেশন আমি আমার সাধ্যমতো করার চেষ্টা করি। হোপফুলি ইউ উইল বি হেল্পফুল ইফ ইউ জয়েন দ্য টেলিগ্রাম চ্যানেল। নাও তোমরা যদি পার্টিকুলারলি কেউ WBCS রিলেটেড প্রিপারেশন নিতে চাও, এন্টায়ার প্লেলিস্ট ওয়াইজ ভিডিও এবং স্টাডি ম্যাটেরিয়াল সাবজেক্ট ওয়াইজ ফার্স্ট ইয়ার কোয়েশ্চেন সলভ এগুলো পেতে চাও এবং আমার থেকে পার্টিকুলারলি আমার সাথে ইন্টারাকশান করার মাধ্যমে ইউ ক্যান ওয়ান্ট টু মেক ইউর প্রিপারেশন জার্নি, সেই জায়গায় দাঁড়িয়ে তাহলে তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাকে মেল করতে পারো এবং আমার এই ইমেল আইডিটা তোমরা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টের ফার্স্ট কমেন্ট সেকশন থেকে অ্যাক্সেস করতে পারবে। নাও উইথ দিস নোট আই এম ব্রিঙ্গিং দিস ক্লাস টু দ্য এন্ড। হ্যাভ এ নাইস ডে। আজকে রবিবার, ছুটির দিন, বাট ডেফিনেটলি এই ভিডিও সিরিজটা দেখতে ভুলো না। 30 থেকে 35 মিনিট লাগবে, তার মধ্যে তোমরা নোট ডাউন করতে পারো বা পিডিএফটা নিজের কাছে দেখে সারাদিনের মধ্যে অন্তত একবার উইথ মাইন্ডফুলনেস তোমরা কিন্তু এই পিডিএফটাকে গো থ্রু করো। নাও থ্যাংক ইউ ফর ওয়াচিং। লেটস ব্রিং দিস ক্লাস টু দ্য এন্ড।